খাদ্য ও অন্যান্য সহায়তার ব্যবস্থা করিয়েছি। এতে 10 মিলিয়নের বেশি পরিবার উপকৃত হয়েছে। সবার জন্য বাসস্থান, শেখ হাসিনার এই যুগান্তকারী ঘোষণায় দেশের অসংখ্য দরিদ্র অসহায় পরিবার পেয়েছে দুর্যোগ সহনীয় বাড়ি। আমার নাম শ্রী মনোরঞ্জন দাস। 2 মেয়ে 1 ছেলে প্রতিবন্ধী, আমি নিজেও একজন প্রতিবন্ধী। ঘর আগে আমার ছাপরা ঘর ছিল, সেটা ভেঙে গেছিল। এই যে টাকাটা আমার ঘর দিতে খরচ হইতো, মনে করেন সেই টাকাটা আমি মেয়ের বিয়ের কাজে লাগাইছি। মাননীয় প্রধানমন্ত্রীকে তো আমার হাজার হাজার ধন্যবাদ। সারা দেশে নদী খালে ভেসে বেড়ায় ঠাঁইহীন বেদে সম্প্রদায়। শেখ হাসিনার জাদুর ছোঁয়ায় বেদে সম্প্রদায় জল ছেড়ে পেল মাটির সন্ধান, পেল নিরাপদ ঘরে সুখের ঠিকানা। পাশাপাশি নিয়মিতভাবে চলছে বহুমুখী ঘূর্ণিঝড় ও বন্যা আশ্রয় কেন্দ্র, ব্রিজ, কালভার্ট, হেরিংবোন বন সড়ক নির্মাণ। নির্মিত হচ্ছে মুজিব কিল্লা ও জেলা ত্রাণ গুদাম কাম দুর্যোগ ব্যবস্থাপনা তথ্য কেন্দ্র। সশস্ত্র বাহিনী বিভাগের মাধ্যমে যৌথ আঞ্চলিক মহড়া এবং ফায়ার সার্ভিস ও স্বেচ্ছাসেবকদেরকে আধুনিক প্রশিক্ষণ ও উপকরণ দিয়ে বহু দুর্যোগ মোকাবেলায় সক্ষম করা হয়েছে। ট্রাক মাউন্টেড স্যালাইন ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের মাধ্যমে উপকূলীয় এলাকায় সুপেয় পানি সরবরাহ করা হচ্ছে। প্রতিবন্ধীদের উদ্ধারের জন্য আগামী 3 বছরে 60টি মাল্টিপারপাস অ্যাক্সেসিবল রেস্কিউ বোট তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিবন্ধিতা ও দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ক ঢাকা ঘোষণা ও অন্যান্য পদক্ষেপের মাধ্যমে বাংলাদেশ এখন প্রতিবন্ধী বান্ধব দুর্যোগ ব্যবস্থাপনার পতাকা বাহক। 11 লক্ষ বলপূর্বক বাস্তুচ্যুত মায়ানমার নাগরিকদের পরম মমতায় আশ্রয় দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী বিশ্বের বৃহত্তম মানবিক বিপর্যয় রোধ করে। বিজনেস ম্যাগাজিন ফোর্বস করোনাকালীন সুপার সাইক্লোন আম্পান মোকাবেলায় নেওয়া পদক্ষেপকে সবচেয়ে দ্রুত, কার্যকরী ও সময় উপযোগী হিসেবে অভিহিত করেছে। শুধু উন্নয়নের নন, শেখ হাসিনা আজ দুর্যোগ ব্যবস্থাপনারও এক বৈশ্বিক নেতা। দুর্যোগ ঝুঁকি হ্রাসে সুশাসন নিশ্চিত করে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে শেখ হাসিনার নেতৃত্বে দুর্যোগ সহনীয় বাংলাদেশ গড়ার লক্ষ্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এগিয়ে চলেছে। কথা দিয়া কথা রাখতে এই গভর্নমেন্ট শুধু সরকারের আল্লাহ বাঁচাই রাখুক, যে দেশে আমরা খুশি। বাংলাদেশ আজ হাসছে, আর অবাক বিস্ময়ে তাকিয়ে থাকা বিশ্ব অভিবাদন জানাচ্ছে বিশ্ব মানচিত্রে জল করতে থাকা আমাদের দেশকে, প্রিয় প্রধানমন্ত্রীকে। অভিবাদন প্রিয় নেতা, আমাদের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা। আজকের অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতারে সরাসরি সম্প্রচার হচ্ছে। অনুষ্ঠানটি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ফেসবুক পেজ MODMR বিডিতেও সরাসরি প্রচারিত হচ্ছে। অনুষ্ঠানটি প্রতিবন্ধী জনগোষ্ঠীর তথ্য অধিকার রক্ষার্থে সাংকেতিক ভাষায় উপস্থাপন করছেন শিরিন আক্তার রূপা এবং মনোয়ার হোসেন। সম্মানিত শ্রোতৃমণ্ডলী, অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদানের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সম্মানিত সচিব জনাব মোহাম্মদ মহসিনকে অনুরোধ জানাচ্ছি। আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস 2020 উপলক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে আয়োজিত অনুষ্ঠানের পরম শ্রদ্ধেয় প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাননীয় প্রধানমন্ত্রী মহেন্দ্র ক্ষণে অনুষ্ঠানে ভার্চুয়ালি সংযুক্ত হয়েছেন। আপনাকে সুস্বাগত ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনার সদয় উপস্থিতি দিবসের গুরুত্বকে মহিমান্বিত করবে, যা সকলকে করবে অনুপ্রাণিত। অনুষ্ঠানের সম্মানিত সভাপতি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ডাক্তার মোহাম্মদ এনামুর রহমান MP, বিশেষ অতিথি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির মাননীয় সভাপতি জনাব AB তাজুল ইসলাম MP, মন্ত্রী পরিষদের মাননীয় সদস্যবৃন্দ, সংসদ সদস্যবৃন্দ, মাননীয় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, সিনিয়র সচিব এবং সচিববৃন্দ, মান্যবর রাষ্ট্রদূতবৃন্দ, বেসামরিক এবং সামরিক কর্মকর্তাবৃন্দ,
জাতিসংঘের প্রতিনিধিবৃন্দ, ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং পদকপ্রাপ্ত স্বেচ্ছাসেবকবৃন্দ, সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। শুভ সকাল। অনুষ্ঠানে সকলকে আবারও স্বাগত জানাচ্ছি। শুরুতে আমি সশ্রদ্ধ চিত্তে স্মরণ করছি বাংলাদেশে দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মসূচির পথিকৃৎ বাংলাদেশের মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। বঙ্গবন্ধু ঝুঁকি হ্রাস কর্মসূচিকে প্রাধান্য দিয়ে বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনার ভিত রচনা করেছিলেন। সাম্প্রতিক সময়ে বিশ্ব এই ঝুঁকি হ্রাসকেই দুর্যোগ মোকাবেলার সর্বোত্তম পন্থা হিসাবে চিহ্নিত করেছে। ঘূর্ণিঝড় থেকে জীবন এবং সম্পদ রক্ষা করবে মুজিব কিল্লা নির্মাণের পাশাপাশি বঙ্গবন্ধু ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি বা সিপিপি প্রতিষ্ঠা এবং তৃণমূলের মানুষকে স্বেচ্ছাসেবক হিসেবে দুর্যোগ মোকাবেলায় অংশীদার করেছিলেন। এই পদক্ষেপকে বিশ্ব বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনার সাফল্যের মূল ভিত্তি হিসাবে চিহ্নিত করছে। মাননীয় প্রধানমন্ত্রীর প্রাজ্ঞ ও দূরদর্শী পরিকল্পনা এবং সম্মুখ থেকে দুর্যোগ ব্যবস্থাপনায় নেতৃত্ব দেওয়ার উদ্যোগকে বিশ্ব নেতৃবৃন্দ তথা দুর্যোগ ব্যবস্থাপনায় সম্পৃক্ত আন্তর্জাতিক সংস্থাগুলো বারবার আমাদের সাফল্যের চাবিকাঠি বলে উল্লেখ করেছে। দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশ বিশ্বে রোল মডেল হিসেবে স্বীকৃত এবং মাননীয় প্রধানমন্ত্রী দুর্যোগ ব্যবস্থাপনায় বৈশ্বিক নেতা। বলপূর্বক বাস্তুচ্যুত 10 লক্ষাধিক অধিক মায়ানমার নাগরিককে আশ্রয় দিয়ে আপনি বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন। দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ মন্ত্রণালয় কক্সবাজারের 34টি ক্যাম্পে আশ্রিত মানবিক সহায়তা কর্মসূচি তত্ত্বাবধান করছে। সম্মানিত সুধীমণ্ডলী, আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস 2020-এর প্রতিপাদ্য হলো দুর্যোগ ঝুঁকি হ্রাসে সুশাসন নিশ্চিত করবে টেকসই উন্নয়ন। বর্তমানে জনবান্ধব এবং অংশগ্রহণমূলক কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে দুর্যোগ ব্যবস্থাপনায় সুশাসন প্রতিষ্ঠিত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার সদয় নির্দেশনা এবং বলিষ্ঠ নেতৃত্বে কোভিড পরিস্থিতির মধ্যেই ঘূর্ণিঝড় আম্পান ও 5 দফা বন্যা সুষ্ঠুভাবে মোকাবেলা করা সম্ভব হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ মন্ত্রণালয় থেকে কোভিডে ক্ষতিগ্রস্ত 60 কোটি মানুষকে মানবিক সহায়তার আওতায় আনা হয়েছে। আসছে শীতে করোনার সম্ভাব্য দ্বিতীয় ঢেউ বিবেচনায় রেখে আমরা আপৎকালীন পরিকল্পনা প্রণয়ন করেছি। সম্মানিত সুধী, এই মন্ত্রণালয় কর্তৃক গঠিত প্রতিবন্ধিত অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ক জাতীয় টাস্ক ফোর্সের সম্মানিত প্রধান উপদেষ্টা মাননীয় প্রধানমন্ত্রীর সুযোগ্য কন্যা সাইমা হোসেন সার্বিক সহায়তা দিয়ে যাচ্ছেন। তারই পরামর্শে বন্যা কবলিত মানুষের উদ্ধারের জন্য মাল্টিপারপাস রেস্কিউ বোট তৈরি করা হচ্ছে। বন্যা এবং ঘূর্ণিঝড়ের আঘাতে জীবন ও সম্পদ রক্ষায় ঘূর্ণিঝড় ও বন্যা আশ্রয় কেন্দ্র, মুজিব কিল্লা নির্মাণ সহ বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। সার্বিক দুর্যোগ ব্যবস্থাপনা উন্নয়নে গবেষণা কার্যক্রম পরিচালনার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় সহ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী, জাতির পিতার জন্ম শতবার্ষিকী মুজিব বর্ষ উপলক্ষে গৃহহীনদের ঘর প্রদানে আপনার নির্দেশনা অনুযায়ী গৃহহীন পরিবারকে গৃহ নির্মাণ করে দেওয়ার জন্য মন্ত্রণালয় থেকে পদক্ষেপ নেওয়া হয়েছে। আজ আপনি আপনার হাতে 1705টি ঘর উদ্বোধন করতে যাচ্ছেন। আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। সারা বিশ্ব বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনার সাফল্য উচ্চারণের যে দুটি অর্জন গুরুত্বের সাথে সবসময় উল্লেখ করেন তা হলো দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী অথবা এসওডি এবং সিপিপি। 1997 সালে আপনার নির্দেশেই এসওডি প্রথম প্রণয়ন করা হয় এবং 2010 এবং 2019 সালে এসওডি হালনাগাদ করা হয়। দুর্যোগ ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ আদেশাবলীর ইংরেজি ভার্সন এর মোড়ক উন্মোচন এবং বিশ্বনন্দিত প্রতিষ্ঠান সিপিপিতে 18,000 প্রথমবারের মতো নারী স্বেচ্ছাসেবকদের পৃথক ইউনিট গঠনের মহতী সূচনাও আজ আপনারই হাতে হতে যাচ্ছে। আজকের এই শুভক্ষণে আপনি জাতির পিতার হাতে গড়া সিপিপি স্বেচ্ছাসেবকদের দুর্যোগ প্রস্তুতি এবং মোকাবিলা অবদানের স্বীকৃতি স্বরূপ সিপিপি শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক পদক তুলে দিতে যাচ্ছেন অল্প কিছুক্ষণের মধ্যেই। এইচডিজি ভিশন 2041 বদ্বীপ পরিকল্পনা বাস্তবায়নে এই মন্ত্রণালয় প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আপনার নেতৃত্বে বঙ্গবন্ধুর সোনার বাংলা গর্বিত নাগরিক হবার আশায় জাতি
বুক বেঁধে আছে। আপনার নিরলস এবং অদম্য উদ্যোগ বাস্তবায়নের সারথি হবার গৌরব অর্জনের জন্য আমরা অঙ্গীকারাবদ্ধ। মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি বিনম্র শ্রদ্ধা এবং সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। জয় বাংলা, বাংলাদেশ চিরজীবী হোক। সচিব মহোদয়কে ধন্যবাদ। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে দুর্যোগ ঝুঁকি হ্রাসকল্পে গৃহহীন পরিবারের জন্য গত 2 বছরে 28,609টি দুর্যোগ সহনীয় গৃহ নির্মাণ করা হয়েছে। এখন দুর্যোগ সহনীয় বাসগৃহ প্রাপ্ত ঢাকা জেলার সাভার উপজেলার বেদিনী নুরুন নাহার তার অভিব্যক্তি বর্ণনা করবেন। মাননীয় প্রধানমন্ত্রী, আসসালামু আলাইকুম। আমার নাম নুরুন নাহার বেদিনী। আমি সাপ খেলা দেখাই। আমার কোনো থাকার জায়গা নেই। আমি নৌকায় বসবাস করতাম। আল্লাহর দুনিয়ায় আপনি আমাকে থাকার জায়গা দিয়েছেন, বাড়ি দিয়েছেন। আমি দোয়া করি আপনার জন্য, আপনি যেমন দীর্ঘ জীবন বেঁচে থাকেন। আমার মতো যারা নৌকায় থাকে তারা যেন আপনার হাতে বাড়ি পায়, জায়গা পায়। আপনার পিতা আমাদের জাতির পিতা, আপনার পিতা আমাদের দেশ দিয়েছেন, আপনি আমাদের জায়গা দিয়েছেন, বাড়ি দিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এবারে গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয় হতে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে দুর্যোগ সহনীয় ঘরপ্রাপ্ত মোহাম্মদ রিয়াজুল হক তার অভিব্যক্তি বর্ণনা করবেন। আসসালামু আলাইকুম। মাননীয় প্রধানমন্ত্রী, মই মোহাম্মদ রিয়াজুল হক, মোর ঠিকানা কিসামত মালিবাড়ি, গাইবান্ধা সদর, গাইবান্ধা। মই একজন কুলি শ্রমিক। আমার একটি ছেলে, 3টি মেয়ে। মাননীয় প্রধানমন্ত্রী, আমার একটা ভাঙ্গা চুরে ঘর আছে। ঝড়ি বৃষ্টি আইলে গাও ভিজে পড়ে যাইত, খুবই কষ্ট হইতো। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি মোক একটা ঘর দিছেন, মুই এখন খুবই খুশি। মুই কল্পনা করো নাই মোর পাকা ঘর জীবনে হবে। মুই পাকা ঘর পাইছম, এখন খুবই খুশি। মুই 2টে রুম পেয়েছম, একটা রান্নাঘর পাইছম, বাথরুম পাইছম, বিদ্যুৎ পাইছম। মোর ছেলে পেলে এখন পাকা ঘরে বসিয়ে লেখাপড়া করে। মাননীয় প্রধানমন্ত্রী, মহান আল্লাহ তাআলা আপনাকে যেন দীর্ঘজীবী করে। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, দোহাত তুলি, আল্লাহর কাছে দোয়া করি আপনি 1000 বছর বেঁচে থাকিবেন, প্রধানমন্ত্রী হিসেবে থাকিবেন, কোটি কোটি মানুষের সেবা করিবেন, গরিব দুঃখী মানুষের সেবা করিবেন। এই কথা শেষ করি, আমার বক্তব্য শেষ করি। আসসালামু আলাইকুম। মাননীয় প্রধানমন্ত্রী, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এবারে বরগুনা জেলার সিপিপি মহিলা ইউনিটে সদ্য যোগদানকৃত স্বেচ্ছাসেবক জনাব কাশপিয়া তালুকদার বরগুনা জেলা প্রশাসকের কার্যালয় হতে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে তার অভিব্যক্তি বর্ণনা করবেন। আসসালামু আলাইকুম মাননীয় প্রধানমন্ত্রী, আমি কাশপিয়া তালুকদার, নতুন স্বেচ্ছাসেবক সিপিপি। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি নিশ্চয়ই অবগত আছেন সর্বদক্ষিণের জেলা বরগুনা সম্পর্কে। বরগুনা একটি দুর্যোগ প্রবল এলাকা। প্রতি বছর ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, সিডরের মতো প্রাকৃতিক দুর্যোগগুলো বরগুনার উপর দিয়ে প্রভাবিত হয়, যা বরগুনা এবং বরগুনার মানুষের জীবনযাত্রাকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেয়। অসহায় হয়ে পড়ে বরগুনার জনসাধারণের জীবনযাত্রা। এই বিপদগ্রস্ত মানুষদেরকে রক্ষা করার জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1973 সালে সিপিপি গঠন করেন। আমি ছোটবেলা থেকে দেখে আসছি এই সিপিপি সংগঠনের স্বেচ্ছাসেবক বিন্দু তাদের জীবন বাজি রেখে অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছেন। মানুষের প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধ থেকেই তখন থেকে ইচ্ছে ছিল এই মহৎ কাজে নিজেকে নিয়োজিত করার। আর সেই কাঙ্ক্ষিত দিন এসেছে আমার জীবনে। আপনার নির্দেশনায় প্রায় 18,505 জন নারী আজ সিপিপি সংগঠনের স্বেচ্ছাসেবক হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে। আপনাকে আন্তরিক ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী, দেশের প্রতিটি সেক্টরে নারীদেরকে অগ্রাধিকার দেওয়ার জন্য। আপনি আপনার পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো নিরলসভাবে কেটে যাচ্ছেন
উপকূলীয় অঞ্চলের অসহায় মানুষের জন্য। আজ আমি গর্বিত সিপিপির একজন স্বেচ্ছাসেবক হতে পেরে। একজন স্বেচ্ছাসেবক হিসেবে আমি সর্বদা অসহায় ও দুস্থ মানুষের পাশে থেকে তাদের জীবন ও সম্পদ রক্ষার্থে নিজেকে উৎসর্গ করলাম। দোয়া করবেন মাননীয় প্রধানমন্ত্রী আমাদের জন্য। মহান সৃষ্টিকর্তার কাছে আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি মাননীয় প্রধানমন্ত্রী। আপনি ভালো থাকেন আর আশা করছি এভাবেই বরগুনার মানুষের সাথে থাকবেন। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। আসসালামু আলাইকুম। অভিব্যক্তি বর্ণনা শেষ হলো। সুধীবৃন্দ, বক্তব্য প্রদান করবেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির মাননীয় সভাপতি জনাব এবি তাজুল ইসলাম এমপি। বিসমিল্লাহির রহমানির রহিম। আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস 2020 উপলক্ষে আয়োজিত আজকের সভায় সম্মানিত সভাপতি মাননীয় প্রতিমন্ত্রী ডক্টর এনামুর রহমান, আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা, সুযোগ্য কন্যা, সমসাময়িক বিশ্বের সবচেয়ে দক্ষ, সাহসী, সৎ এবং যোগ্য রাষ্ট্রনায়ক, যিনি বাংলার মানুষের কষ্টে ব্যথিত হন, যিনি বাংলার মানুষের একটু ভালো হলে যিনি আনন্দিত হন, সুধা মাটির গন্ধ যাকে আপ্লুত করে, আমাদের সকলের প্রিয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আজকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন প্রিন্সিপাল সেক্রেটারি এবং আমাদের মন্ত্রণালয়ের সচিব, আর দর্শক সারিতে আমাদের মন্ত্রিপরিষদের সম্মানিত সদস্যবৃন্দ বসে আছেন, আমাদের সংসদ সদস্যরা আছেন, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ আছেন, সাংবাদিক ভাইয়েরা আছেন, অভ্যাগত অতিথিবৃন্দ, সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমরা মুজিব বর্ষ, বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে মুজিব বর্ষ পালন করছি, আর এরই মাঝে আমরা দুর্যোগ প্রশমন দিবস পালন করছি আজকে। বঙ্গবন্ধুর পদাঙ্ক অনুসরণ করি কিন্তু আজকে বাংলাদেশ দুর্যোগের যে সফলতা সেটা কিন্তু অর্জিত হয়েছে। আজকে বিশ্বে বাংলাদেশ টর্নেডো, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড় এইসব ব্যাপারে রোল মডেল হিসেবে নিজের স্থান করে নিয়েছে। আমরা অগ্নিকাণ্ড, ভূমিকম্প এইসব ব্যাপারে সরকার অনেক পদক্ষেপ গ্রহণ করেছে। আমরা আশা করছি এই ব্যাপারেও আমরা বিশ্বের 1 নম্বরের জায়গায় স্থান করে নিতে পারবো। দুর্যোগ আমরা যেগুলি অতীতে দেখেছি সেগুলি ছিল ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, টর্নেডো, ভূমিকম্প এগুলি। কিন্তু দুর্যোগের গতি এবং প্রকৃতি সমস্ত কিছু কিন্তু আজকাল পরিবর্তন হয়েছে। গতকালকে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ক্যাবিনেট ধর্ষণের উপরে একটি আইন পাশ করেছেন, যেগুলি পরবর্তীতে সংসদে যাবে। এটাও কিন্তু আজকে সামাজিক দুর্যোগ হিসাবে সমাজের মানুষে কিন্তু এটা নিয়ে খুব প্রতিষ্ঠিত। আমাদের রোহিঙ্গারা আমাদের একটা দুর্যোগ নতুন আমাদের সামনে আসছে। এগুলি মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত দক্ষতার সাথে নেতৃত্ব দিয়ে আমরা এটা মোকাবেলা করে যাচ্ছি। করোনা একটা নতুন দুর্যোগ আমরা ফেস করেছি, সেখানেও আমাদের প্রিয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা যতটুকু সম্ভব সরকারের পক্ষে সমস্ত রিসোর্সেস মোবিলাইজ করে আমরা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই দুর্যোগ মোকাবেলা করছি। বন্যা, করোনাকালে আমাদের সাধারণ মানুষকে, খেটে খাওয়া মানুষকে সাহায্য, এগুলি সমস্ত কিছু ওনার নেতৃত্বে, ওনার সরকার এবং ওনার দলের নেতা কর্মীরা আমরা নিরলসভাবে সেগুলি মোকাবেলা করেছি। এটা কেবলমাত্র সম্ভবপর হয়েছে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার নিরলস প্রচেষ্টা এবং তার দূরদর্শী নেতৃত্বে। আমাদের শ্রমবাজার ঘুরে দাঁড়িয়েছে, আমাদের শিল্প কারখানাগুলিও দাঁড়িয়ে গেছে। এগুলির জন্য মাননীয় প্রধানমন্ত্রী সুচিন্তিতভাবে যে পরিকল্পনাগুলি গ্রহণ করে প্রণোদনা দিয়েছিলেন, সেগুলি কিন্তু আমাদের আজকের যে সুফল আমরা ভোগ করতে যাচ্ছি তারই প্রমাণ। আমরা আশা করি এই যে সামনে যে দুর্যোগগুলি আমরা মোকাবেলা করতে যাচ্ছি, সেখানে আমাদের সমাজবিজ্ঞানীরা, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিষয়ের যে তারা লেখাপড়া করে সেই সব অধ্যক্ষরা এবং সমাজ নিয়ে যারা চিন্তা ভাবনা করে তারা, এবং আমাদের সমাজ বিনির্মাণে যারা আমাদের অংশীদার এনজিওগুলি, তারা সম্মিলিতভাবে চিন্তা করা দরকার। আমাদের সামনে যে দুর্যোগগুলি আমরা মোকাবেলা করতে হবে সেগুলো সামাজিক অস্থিরতা এবং সমাজে যে মানুষের মধ্যে যে অধৈর্য,
সেইগুলি মোকাবেলা করার জন্য আমাদের কি কি পদক্ষেপ গ্রহণ করা উচিত এখন থেকে আমাদের চিন্তা করতে হবে। আমরা দেখেছি সমাজে কে বড় কে ছোট, কে বেশি শক্তিশালী কে দুর্বল, এই সব সামান্য ছোট ছোট ঘটনার থেকে গ্রামে গ্রামে মারামারি করে আমাদের প্রতিনিয়ত লোক নিহত হচ্ছে। আমাদের স্কুল কলেজের ছাত্রছাত্রীরা যেসব পথ অবলম্বন করছে সেটা আমাদের কাছে কাম্য নয়। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নিরলস প্রচেষ্টায় আমরা প্রত্যেকটি কলেজ, স্কুল, প্রাইমারি স্কুল বিল্ডিং দিয়েছি, কিন্তু এইসব জায়গায় কে লেখাপড়া করবে? যেসব ছেলেরা তাদের বোনকে শ্রদ্ধা করতে জানে না, ভালোবাসতে জানে না, যারা টিজ করবে, এই সব লোকের জন্য তো মাননীয় প্রধানমন্ত্রী নিরলস প্রচেষ্টা চালিয়ে এই উন্নতি করছেন না। এই রাস্তাঘাট, কলেজ, সমস্ত কিছু কত সুন্দর করে বাংলাদেশকে গড়ে তুলতেছেন, অথচ আমার যে জনগোষ্ঠী যারা এখানে বসবাস করবে তাদের যদি চরিত্রের মধ্যে কোনো পরিবর্তন না আসে, তাদের চরিত্রের গুণাবলী যদি উন্নত না হয়, তাহলে আমাদের সমস্ত প্রচেষ্টা, সমস্ত চিন্তা ভাবনা, সমস্ত কিছু আমাদের নষ্ট হয়ে যাবে। সেই কারণে আমি আশা করব আমাদের এই নতুন দুর্যোগ যেগুলি আমাদের সামনে আসছে সেইগুলি সম্বন্ধে যেন আমাদের সমাজবিজ্ঞানীরা চিন্তা ভাবনা করেন। আমাদের সমাজের যারা নেতৃত্ব দিচ্ছেন তারা যেন সকলে সরকারকে সহযোগিতা, একা সরকারের পক্ষে কিন্তু সবকিছু সমাধান করা সম্ভবপর হবে না। সরকার উদ্যোগী ভূমিকা নেবে, আমরা জনগণ এবং স্টেক হোল্ডাররা যারা আছি সকলে মিলে সরকারকে সহযোগিতা করব এবং আমাদের সামনের যে সোনার বাংলা, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের স্বপ্ন দেখেছিলেন, সেই সোনার বাংলা বিনির্মাণে ওনারই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা যে ভূমিকা রাখছে, সেই ভূমিকার সাথে আমরা সকলে কাঁধে কাঁধ মিলে সহযোগিতা করব, যাতে খুব দ্রুততম সময়ে মাননীয় প্রধানমন্ত্রী যে স্বপ্ন আমাদেরকে দেখেছেন সেই স্বপ্ন যেন আমরা বাস্তবায়ন করতে পারি। সেই জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে সমর্থন, সাহায্য, সহযোগিতা করার জন্য আহ্বান জানিয়ে আমি আমার আজকের এই দিবসের সফলতা কামনা করে এবং মাননীয় প্রধানমন্ত্রী আজকে প্রধান অতিথি হয়েছেন বিধায়ী আজকের এই সম্মেলনেরও উৎকর্ষতা অনেক বৃদ্ধি পেয়েছে। সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ সবাইকে। মাননীয় প্রতিমন্ত্রীকে জনাব এবি তাজুল ইসলাম এমপি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এখন অনুষ্ঠানের সভাপতি ডাক্তার মোহাম্মদ এনামুর রহমান এমপি মাননীয় প্রতিমন্ত্রী দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়কে বক্তব্য প্রদান করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ 13 অক্টোবর 2020 আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস। এই উপলক্ষে আয়োজিত আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে আমাদের সাথে সংযুক্ত আছেন মহান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা, গণতন্ত্রের মানস কন্যা, মানবতার জননী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। উপস্থিত আছেন মন্ত্রিপরিষদের সম্মানিত সদস্যবৃন্দ, মুখ্য সচিব, কূটনৈতিক বৃন্দ, সিনিয়র সচিব, সচিবগণ, বিভিন্ন উন্নয়ন সংস্থার সদস্যবৃন্দ, আমাদের মাননীয় সংসদ সদস্যবৃন্দ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারী বৃন্দ এবং যারা পুরস্কার প্রাপ্ত সিপিপি ভলান্টিয়ার বৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সদস্যবৃন্দ এবং উপস্থিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম, শুভ সকাল। মুজিব শতবর্ষের এই সন্ধিক্ষণে আমি শুরুতে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, মুক্তিযুদ্ধের সংগঠক এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রথম রাষ্ট্রপতি মহান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। সশ্রদ্ধ চিত্তে স্মরণ করি সকল বীর মুক্তিযোদ্ধা ও অমর শহীদদের। আরো স্মরণ করি 1975 সালের 15 আগস্ট জাতির পিতার সহধর্মিণী সহ সকল শাহাদত বরণকারীদের, জাতীয় 4 নেতার এবং 21 আগস্ট গ্রেনেড হামলার শিকার নিহত সকল শহীদগণকে। প্রিয় সুধীবৃন্দ, ভৌগোলিক অবস্থান ও ভূ প্রকৃতিগত বৈশিষ্ট্যের কারণে বাংলাদেশে প্রতিনিয়তই বিভিন্ন দুর্যোগ আঘাত আনে। প্রতি বছর বন্যা, নদী ভাঙ্গন, টর্নেডো, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়, ভূমিধস, বজ্রপাত, লবণাক্ততা বৃদ্ধি সহ জলবায়ু পরিবর্তনজনিত বিরূপ প্রভাবে নানাবিধ দুর্যোগ আমরা মোকাবেলা করে চলেছি। এবছর এ সকল দুর্যোগের সাথে যুক্ত হয়েছে করোনা ভাইরাস জনিত দুর্যোগ। বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাস মার্চ 2020 সালে বাংলাদেশে বিস্তার শুরু করে।
করোনা ভাইরাস জনিত উদ্ভূত পরিস্থিতি মোকাবেলা করে মাননীয় প্রধানমন্ত্রীর সুদৃঢ় নেতৃত্বে বাংলাদেশ আবার আজ ঘুরে দাঁড়িয়েছে। করোনা ভাইরাসের সময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে 1,25,00,000 পরিবারকে ডাটাবেজের মাধ্যমে তালিকাভুক্ত করে এবং বাড়ি বাড়ি যে ত্রাণ সহায়তা দিয়ে থাকে। এই করোনাকালীন সময়ে 2,11,017 মেট্রিক টন চাল, 95,83,72,000 নগদ টাকা, শিশু খাদ্য হিসাবে 27,14,00,000 টাকা সহায়তা দেওয়া হয়েছে। এছাড়া ঈদুল আজহার সময় 1,06,000 মেট্রিক টন চাল 1,06,000 পরিবারকে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে দেওয়া হয়েছে। এই করোনা পরিস্থিতির সময় মধ্যে 20 মে 2020 আঘাত হানে ঘূর্ণিঝড় আম্পান। এই আমফানের সময় আমরা প্রায় 14,700টি আশ্রয় কেন্দ্রে 24 লক্ষের উপরে আমরা ঘূর্ণিঝড় কবলিত এলাকার মানুষজনকে আশ্রয় কেন্দ্রে নিয়ে যেতে পেরেছিলাম। এবং সে সময় আমাদের প্রিয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দিন রাত জেগে ঘন্টায় ঘন্টায় ফোনে তিনি আমাদের খবর নিয়েছেন, কতটা লোক কত আশ্রয় কেন্দ্রে গেছে সেটা তিনি সবসময় খবর নিয়েছেন এবং আমাদেরকে সবসময় জোর দিয়েছেন আমরা যাতে আশ্রয় কেন্দ্রে লোক আনার জন্য আমরা কাজ করি। আমপানে ক্ষতিগ্রস্ত মোট 27টি জেলায় ত্রাণ কার্য হিসাবে জিআর চাল 4,100 মেট্রিক টন, নগদ 52 লক্ষ টাকা, শিশু খাদ্য ক্রয় বাবদ 31 লক্ষ টাকা, গো খাদ্য ক্রয় বাবদ 28 লক্ষ টাকা আমরা দিয়েছি। এছাড়া আমরা 250 বান্ডিল 5,250 বান্ডিল ঢেউটিন এবং গৃহমঞ্জুরি হিসাবে 1,57,50,000 টাকা আমরা আমপানে ক্ষতিগ্রস্তদের মাঝে বিতরণ করেছি। আমপানের সময় আশ্রয় কেন্দ্রে আমরা 42,000 প্যাকেট শুকনা খাবার বিতরণ করেছিলাম। এবছরের বন্যা অনেকদিন পর একটা দীর্ঘস্থায়ী বন্যা হয়েছে এবং 5 দফায় বন্যা হয়েছে এবং 33টি জেলা এবছর বন্যা কবলিত হয়েছে। এবছরের বন্যা অন্য বছরের তুলনায় দীর্ঘস্থায়ী হয়েছে। ক্ষতিগ্রস্ত 34 জেলায় 20,310 মেট্রিক টন চাল, 4,31,00,000 নগদ টাকা, শিশু খাদ্য ক্রয় বাবদ 1,58,00,000 টাকা, 650 বান্ডিল ঢেউটিন ও গৃহ নির্মাণ মঞ্জুরি বাবদ 19,50,000 টাকা, 1,95,000 প্যাকেট শুকনা খাবার মানবিক সহায়তা হিসেবে বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া পশু খাদ্য বাবদ নগদ 3,44,00,000 টাকা সহায়তা দেওয়া হয়। তবে এ সকল দুর্যোগ আমরা সফলভাবে মোকাবেলা করতে সক্ষম হয়েছি মাননীয় প্রধানমন্ত্রীর সঠিক ও সময় উপযোগী দিক নির্দেশনায়। মাননীয় প্রধানমন্ত্রী কতটা মানবিক এবং কতটা বড় মনের তার প্রতিটা নির্দেশে বোঝা যায়। এই বন্যার সময় তিনি আমাকে নির্দেশ দিয়েছেন যে 2 হাত খুলে ত্রাণ বিতরণ করো, জনগণ যাতে বুঝতে পারে শেখ হাসিনা জনগণের পাশে আছে, শেখ হাসিনার সরকার জনগণের পাশে আছে। সমবেত সুধীবৃন্দ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশে দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মসূচির মূল ভিত্তি গড়ে দিয়েছেন। তার কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচক্ষণ নেতৃত্ব ও সুশাসন আজ তা এক অনন্য উচ্চতায় পৌঁছেছে এবং বিশ্বের নিকট অনুকরণীয় রোল মডেলে পরিণত হয়েছে। আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশকে 2021 সালের মাঝে উন্নত দেশ হিসেবে গড়ে তুলবার জন্য ইতিমধ্যেই বাংলাদেশের প্রেক্ষিত পরিকল্পনা 2021-2041 ঘোষণা করেছেন ও 2100 সালের বাংলাদেশকে নিরাপদ বদ্বীপ হিসাবে বিনির্মাণের জন্য বদ্বীপ পরিকল্পনা প্রণয়ন করেছেন। রূপকল্প 2041 এবং সংশ্লিষ্ট প্রেক্ষিত পরিকল্পনা যে 4টি প্রাতিষ্ঠানিক স্তম্ভের উপর নির্ভরশীল, তার প্রথম স্তম্ভই হলো সুশাসন। এসডিজি 2030, প্রেক্ষিত পরিকল্পনা 2041 ও ডেল্টা প্ল্যান 2100 বাস্তবায়নে বাংলাদেশের ক্ষেত্রে তাই টেকসই উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে হলে দুর্যোগ ঝুঁকি হ্রাস ব্যবস্থাপনায় সুশাসন নিশ্চিত করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার সে কাজটি করে যাচ্ছে। আর সেই কারণে আমি মনে করি এবছরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসের প্রতিপাদ্য বিষয় দুর্যোগ ঝুঁকি হ্রাসে সুশাসন নিশ্চিত করবে, টেকসই উন্নয়ন যথার্থ হয়েছে। প্রিয় সুধীবৃন্দ, বিভিন্ন দুর্যোগে ঝুঁকি কমানোর লক্ষ্যে দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয় বিভিন্ন কাঠামোগত এবং অকাঠামোগত উদ্যোগের মাধ্যমে একটি শক্তিশালী দুর্যোগ ব্যবস্থাপনা পদ্ধতি গড়ে তুলেছে। দুর্যোগ ঝুঁকি হ্রাস কল্পে অবকাঠামো উন্নয়নের অংশ হিসাবে গ্রামীণ রাস্তা, হেরিংবন, বন্ড,
কম বেশি 15 মিটার দীর্ঘ সেতু, কালভার্ট, বন্যা আশ্রয় কেন্দ্র, ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র, জেলা ত্রাণ গুদাম কাম দুর্যোগ ব্যবস্থাপনা তথ্য কেন্দ্র, মুজিব কিল্লা নির্মাণ সংস্কার করা হচ্ছে। দরিদ্র গৃহহীন মানুষদের দুর্যোগ থেকে সুরক্ষা দিতে বর্তমান সরকার দুর্যোগ সহনীয় গৃহ নির্মাণের কর্মসূচি বাস্তবায়ন করেছে। দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয় 2018-19 অর্থ বছরে 11,604টি এবং 2019-20 সালে অর্থ বছরে 17,500টি দুর্যোগ সহনীয় বাসগৃহ নির্মাণ করেছে। মুজিব বর্ষ উপলক্ষে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন, বাংলাদেশে কেউ ভূমিহীন থাকবে না, কেউ গৃহহীন থাকবে না। এবং এই বক্তব্যটি গত 6 মাসে মাননীয় প্রধানমন্ত্রী প্রত্যেকটা অনুষ্ঠানে বলেছেন যে বাংলাদেশের একটা মানুষও গৃহহীন থাকবে না, যাদের ভূমি নাই তাদেরকে ভূমি দিয়ে আমরা গৃহ করে দিব। এবং তিনি এবং তার কার্যালয় সেই তালিকা প্রস্তুত করেছে। 8,82,033টি পরিবারের তালিকা হয়েছে এবং এদের প্রত্যেককে ঘর দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন। প্রথম ধাপে 59,000 ঘর দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আমরা নির্দেশনা পেয়েছি এবং সেই অনুযায়ী আমরা অর্থ বরাদ্দ দিয়েছি। খুব শীঘ্রই এই কার্যক্রম শুরু হবে এবং আমরা দেখেছি আজকে যারা ঘর পেয়েছে তাদের অভিব্যক্তিটা কতটা তারা মাননীয় প্রধানমন্ত্রীর জন্য প্রতি সন্তুষ্ট এবং সবাই দোয়া করেছেন। এই হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন এই ঘর পাওয়ার জন্য। প্রিয় সুধীবৃন্দ, আমরা সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে দুর্যোগ মোকাবেলার জন্য ইমার্জেন্সি অপারেশন সেন্টার প্রতিষ্ঠার কাজ শুরু করেছি। বন্যা অন্য দুর্যোগ কবলিত মানুষকে উদ্ধার করার জন্য 60টি মাল্টিপারপাস অ্যাক্সেসিবল রেস্কিউ বোট তৈরি করা হয়েছে এবং এই বোট তৈরি করার সময় আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সুযোগ্য কন্যা সাইমা হোসেন সুইজারল্যান্ডের জেনেভায় তিনি আমাদের বলেছিলেন এটা যেন প্রতিবন্ধী বান্ধব হয়, এখানে যেন প্রতিবন্ধীরা খুব সহজেই উঠতে নামতে পারে। ওনার আদেশ মেনে আমরা এই বোটের ডিজাইনের সময় র্যাম্প দিয়েছি এবং প্রতিবন্ধী বান্ধব টয়লেট দিয়েছি এবং এই ডিজাইনটি মাননীয় সাইমা হোসেন দেখেছেন এবং অত্যন্ত সন্তুষ্ট চিত্তে এটা অনুমোদন দিয়েছেন। ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বাংলাদেশ নৌবাহিনীর একটি প্রতিষ্ঠান, তারা এই বোটটির নির্মাণ কাজ শুরু করেছে। আমরা এই মাসেই এটা আনুষ্ঠানিকভাবে নির্মাণ কাজের উদ্বোধন করেছি। এই নৌকাগুলো এই বোটগুলো তৈরি হয়ে গেলে বন্যা এবং ঘূর্ণিঝড়ের সময় দুর্গত এলাকায় আমরা সহজেই দুর্গত মানুষদেরকে উদ্ধার, গবাদি পশু উদ্ধার এবং ত্রাণ কার্য অনেক সহজেই আমরা করতে পারবো। এছাড়া অগ্নিকাণ্ড, ভূমিকম্প, বিভিন্ন দুর্যোগ মোকাবেলায় সশস্ত্র বাহিনী, ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স, র্যাব, পুলিশ, রেড ক্রিসেন্ট এদেরকে সক্ষমতা বৃদ্ধি বাড়ানোর জন্য আধুনিক যন্ত্রপাতি ক্রয়ের জন্য মাননীয় প্রধানমন্ত্রী 2,500 কোটি টাকার একটি প্রকল্প একনেকে অনুমোদন দিয়েছেন। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানাই, কারণ এই যন্ত্রপাতিগুলো পেলে সারা বাংলাদেশে দুর্যোগ মোকাবেলা এবং দুর্যোগে উদ্ধার কাজ পরিচালনা করতে আমাদের জনগণের সক্ষমতা অনেক বেশি বাড়বে। সুধী মণ্ডলী, আমি আনন্দের সাথে জানাচ্ছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি সিপিপি এর কলেবর আরো বৃদ্ধি করতে আমরা সক্ষম হয়েছি। কর্মক্ষেত্রে নারীর ক্ষমতায়নকে আরো সুনিশ্চিত করার জন্য সিপিপিতে 18,505 জন নতুন মহিলা স্বেচ্ছাসেবক ইউনিট গঠন করা হয়েছে, যা আজ আমাদের প্রিয় প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন। জাতির পিতার কন্যা আজ অন্তর্ভুক্তির বিষয়টি উদ্বোধন করে সিপিপির কার্যক্রমকে আরো গতিশীল করবেন বলে আমি মনে করি। পরিশেষে দুর্যোগ ঝুঁকি হ্রাসে সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে টেকসই উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশকে একটি দুর্যোগ সহনশীল দেশ হিসাবে গড়তে সকলের সমন্বিত পদক্ষেপ, প্রস্তুতি ও অগ্রণী ভূমিকা পালনের জন্য আমি সকলকে আন্তরিক অভিনন্দন জানাই। আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কাউন্সিলের সভাপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আরো ধন্যবাদ জানাচ্ছি সকল সম্মানিত অতিথিবৃন্দকে যারা সশরীরে উপস্থিত এবং ভার্চুয়ালি সংযুক্ত হয়ে এই অনুষ্ঠানে যোগদান করেছেন। আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস 2020 উদযাপন সফল হোক। সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। মাননীয় প্রতিমন্ত্রীকে ধন্যবাদ। সম্মানিত সুধীমণ্ডলী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক গঠিত হয়
ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি সিপিপি। ঘূর্ণিঝড় কবলিত মানুষকে উদ্ধারে নিজের জীবন বাজি রেখে কাজ করেন সিপিপি স্বেচ্ছাসেবকগণ। এবছর সারা দেশের মোট 56,000 স্বেচ্ছাসেবকদের মধ্য থেকে 84 জন শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক নির্বাচন করা হয়েছে। তাদের মধ্যে 42 জন পুরুষ এবং 42 জন মহিলা স্বেচ্ছাসেবক রয়েছেন। সদী মণ্ডলী, মাননীয় প্রধানমন্ত্রী সিপিপির শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবকদেরকে পুরস্কার প্রদান করবেন। মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে 3 জন পুরস্কার প্রাপ্ত স্বেচ্ছাসেবকদের হাতে পুরস্কার তুলে দেবেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী। এখন পুরস্কার গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি সবিতা রানী গুহ, চট্টগ্রাম। পুরস্কার গ্রহণ করতে আসছেন উম্মে তামিমা বিথি, পটুয়াখালী। মোহাম্মদ শামসুল আলম বাচ্চু, চট্টগ্রাম। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা। পুরস্কার প্রদান শেষ হলো। সুধী মণ্ডলী, এখন নবনির্মিত 17,005টি দুর্যোগ সহনীয় বাসগৃহ ডিজিটাল পদ্ধতিতে শুভ উদ্বোধন করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে সবিনয় অনুরোধ জানাচ্ছি। সম্মানিত সুধী মণ্ডলী, এখন ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচিতে 18,505 জন নারী স্বেচ্ছাসেবকের অন্তর্ভুক্তি ডিজিটাল পদ্ধতিতে শুভ উদ্বোধন করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে বিনীত অনুরোধ জানাচ্ছি। এবারে মাননীয় প্রধানমন্ত্রী দুর্যোগ সহনীয় বাসগৃহ প্রাপ্তদের ঘরের চাবি প্রদান করবেন। আজকের অনুষ্ঠানে উপস্থিত বাসগৃহপ্রাপ্ত বেদিনী নুরুন্নাহারের হাতে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে ঘরের চাবি প্রদান করবেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ডাক্তার মোহাম্মদ এনামুর রহমান এমপি।
ধন্যবাদ। এখন দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলীর ইংরেজি ভার্সন স্ট্যান্ডিং অর্ডার অন ডিজাস্টার SOD এর মোড়ক উন্মোচনের জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে সবিনয় অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। সম্মানিত সুধীবৃন্দ, এখন ভাষণ প্রদান করবেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা, উন্নত বাংলাদেশ গড়ার স্বপ্নদ্রষ্টা, গণমানুষের প্রাণপ্রিয় নেত্রী, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি ও জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কাউন্সিলের সভাপতি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে অনুষ্ঠানে সভাপতি উপস্থিত সকল অতিথিবৃন্দ এবং যারা এর সঙ্গে সংযুক্ত রয়েছেন সবাইকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। বাংলাদেশ একটি বদ্বীপ, কাজে এই বদ্বীপ অঞ্চলে আমরা বসবাস করি। প্রতিনিয়ত প্রাকৃতিক দুর্যোগের সাথে আমাদের মোকাবেলা করে চলতে হয়। আর এই বাংলাদেশের জনগণকে রক্ষা করবার জন্যই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি যে উদ্যোগ নিয়েছিলেন, আমরা তারই পদাঙ্ক অনুসরণ করে মানুষের পাশে দাঁড়িয়েছি। আজকের দিনে আমি গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমাদের খুব তিক্ত অভিজ্ঞতা রয়েছে যে আমরা দেখেছি যে এই ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস বা কোনো কিছু হলে পরে কত অবহেলিত থাকতো আমাদের দেশের মানুষ। আর এই মানুষকে বাঁচানোর জন্য এবং বাংলাদেশের মানুষকে একটা সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার জন্যই তিনি তার জীবনটা উৎসর্গ করেছিলেন এবং আজীবন তিনি সংগ্রাম করেছেন। দীর্ঘ 24 বছরের সংগ্রাম ও মহান মুক্তিযুদ্ধে বিজয়ের মধ্য দিয়েই আমরা স্বাধীনতা অর্জন করেছি। মহান মুক্তিযুদ্ধে যারা শাহাদাত বরণ করেছেন তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাই আমার 2 লাখ মা বোনকে। জাতির পিতা স্বাধীনতার পরপরই উদ্যোগ নিয়েছিলেন যে কিভাবে এই দুর্যোগ প্রশমন করা যায়, মানুষকে বাঁচানো যায়। কারণ তার জীবনটা তিক্ত অভিজ্ঞতা ছিল 1970 সালে। 70 সালে 7ই ডিসেম্বর নির্বাচন, কিন্তু 29শে নভেম্বর তখন এক প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস বাংলাদেশে ঘটে যায়। দুর্ভাগ্য হলো পাকিস্তানি শাসকরা এই ব্যাপারে সম্পূর্ণভাবে নির্লিপ্ত ছিল। একটা দুর্যোগ আসছে, সে ব্যাপারে মানুষকে সচেতন করা, মানুষকে বাঁচানো, সে ব্যবস্থা যেমন তারা নেয় নাই, আবার এই দুর্যোগের পরবর্তীতে যে মানুষকে উদ্ধার করা সে কাজও তারা করেনি। নির্বাচনের প্রচারণা স্থগিত করে দিয়ে তিনি লঞ্চে করে ছুটে চলে যান একেবারে দক্ষিণ অঞ্চল, যেসব এলাকা ছিল দুর্যোগে ক্ষতিগ্রস্ত, যেমন পুরো দক্ষিণ অঞ্চল, সেই ভোলা, পটুয়াখালী, বরগুনা সহ সমস্ত এলাকা, বরিশাল বিভাগের সমস্ত উপকূল অঞ্চলে তিনি নিজে চান। যাওয়ার পর সেখানে আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে তিনি এই দুর্গত মানুষের পাশে দাঁড়ান। স্বাধীনতার পর সেই অভিজ্ঞতা থেকেই তিনি পদক্ষেপ নেন যে আমাদের দেশের যে আমাদের ভৌগোলিক অবস্থান, সে অবস্থান কারণে প্রতিনিয়ত আমাদের দুর্যোগ মোকাবেলা করেই চলতে হবে। কারণ বাংলাদেশ একটি বদ্বীপ, পদ্মা, মেঘনা, যমুনা এর বিধৌত একটি অঞ্চল। এই বদ্বীপের ভূখণ্ডটা আসলে খুবই ছোট্ট একটা ভূখণ্ড, মাত্র 1,47,570 বর্গ কিলোমিটার এর আয়তন, কিন্তু জনসংখ্যার দিক থেকে আজকে আমরা প্রায় 16 কোটির উপরে। তো স্বাধীনতা পর্ব জাতির পিতা যা করেছিলেন যে এই দুর্যোগের কালীন সময় মানুষকে সচেতন করা, মানুষকে নিরাপদ জায়গায় নিয়ে আসা, আশ্রয় দেওয়া, এবং সেদিকে লক্ষ্য রেখে তিনি ব্যাপকভাবে ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র নির্মাণের কাজ শুরু করেন এবং তিনি একটা ওই সময় বিরাট একটা পরিকল্পনা নিয়েছিলেন। প্রায় 1000-এর উপরে
তিনি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণের পরিকল্পনা নিয়ে তার কাজ শুরু করেন। সেই সাথে সাথে আবার মাটির উঁচু ঢিপি করে মুজিব কিল্লা তৈরি করেন। মুজিব কিল্লা নামটা স্থানীয় জনগণের দেওয়া, যে মানুষের যে গৃহপালিত পশু পাখি এবং সাধারণ মানুষও চায় সেখানে যেন আশ্রয় নিতে পারে, জলোচ্ছ্বাসে যেন তারা ভেসে না যায়। সেই পদক্ষেপগুলি নিয়ে তিনি যে কাজ শুরু করেছিলেন, আমাদের দুর্ভাগ্য যে তিনি সম্পন্ন করে যেতে পারেন নাই। কারণ আপনারা জানেন ৭৫-১৫ আগস্ট জাতির পিতাকে নির্মমভাবে হত্যার পর ঠিক সেভাবে আর মানুষের পাশে দাঁড়াবার যারা ক্ষমতা এসেছিল, যেহেতু তারা অবৈধভাবে ক্ষমতা এসেছিল, সংবিধান লঙ্ঘন করে মার্শাল জারি করে, তাদের ওদিকে দৃষ্টি ছিল না। তার কিছু নমুনা আমরা পাই ১৯৯১ সালে বাংলাদেশে আরেকটি প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় হয়। সেই ঘূর্ণিঝড়ে লক্ষ লক্ষ মানুষ মৃত্যুবরণ করে, গবাদি পশু থেকে শুরু করে অনেক কিছু সেখানে ক্ষতিগ্রস্ত হয়। তখন আমরা পার্লামেন্টে বিরোধী দলের নেতা, ক্ষমতায় ছিল বেগম খালেদা জিয়া। সবচেয়ে দুর্ভাগ্যের বিষয়, এই যে একটা ঘূর্ণিঝড় আসছে, এ ব্যাপারে কোনো সতর্কতা ছিল না, কোনো প্রস্তুতি ছিল না। ঘূর্ণিঝড় হয়ে যাওয়ার পরেও কিন্তু ঢাকায় রাজধানী কেউ যেন জানতই না যে এই ধরনের একটা দুর্যোগ হয়ে গেছে। কিন্তু আওয়ামী লীগ সবসময় সতর্ক। আমি এই উপকূলীয় অঞ্চল, আর বিশেষ করে সে সময় আঘাতটা এসেছিল চট্টগ্রামে, একেবারে কক্সবাজার থেকে নিয়ে শুরু করে আনোয়ারা, বাঁশখালী, বদরখালী থেকে শুরু করে কুতুবদিয়া, মহেশখালী, এই সমস্ত অঞ্চলটা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। আমাদের আওয়ামী লীগের লোকরা আমাকে ফোন করে, আমাকে জানায়, সাথে সাথে আমরা পদক্ষেপ নিই। সেই সময় রাস্তাঘাট সব বন্ধ ছিল, এয়ারপোর্ট বন্ধ, রেল বন্ধ, সড়ক বন্ধ, কোনোভাবেই সেখানে পৌঁছানো কোনো উপায় ছিল না। আমরা সবাই উন্মুখে বসেছিলাম, কিন্তু যে মুহূর্তে রেল চালু হওয়ার সাথে সাথে আমরা কিন্তু চট্টগ্রামে চলে যাই। এবার সেখানে কখনো মাছের ট্রলার করে, কখনো নৌকায় করে, কখনো সাম্পানি করে আমরা বিভিন্ন দ্বীপ অঞ্চলে পৌঁছাই। কুতুবদিয়া, মহেশখালী, বদরখালী সব জায়গায় আমরা পৌঁছাই। আমরা আনোয়ারা, বাঁশখালী থেকে শুরু করে প্রত্যেকটা এলাকায় যাই। কক্সবাজারের বিভিন্ন অঞ্চল আমরা ঘুরি এবং আমাদের সাধ্যমতো আমরা মানুষের পাশে দাঁড়াই। সেখানে আমি নিজের চোখে দেখেছি যখন একেবারে দুই দিকে পানি, ছোট শিশুর লাশ, মা দুই সন্তান নিয়ে পড়ে আছে, পাশে গরু, ছাগল, এমনকি পশু পাখি সব মৃত, ওই অবস্থা পড়ে আছে। আমরা আমাদের চট্টগ্রাম আওয়ামী লীগের নেতারা তারা ব্যবস্থা নেন, এই সমস্ত লাশ একটা দাপনের ব্যবস্থা করা, মানুষের পাশে দাঁড়ানো, তাদেরকে সাহায্য করা। বোধহয় বাংলাদেশে আওয়ামী লীগ সর্বপ্রথম এই দুর্গত এলাকায় ছুটে গিয়েছিল। আমরা যখন ফিরে আসি পার্লামেন্টে, যখন কথাটা তুলতে যাই, সরকারের পক্ষ থেকে ব্যাপকভাবে তা বাধা দেওয়া হয়। আমরা জিজ্ঞেস করেছিলাম যে এই যে এত ক্ষয়ক্ষতি হয়ে গেল, তো এ ব্যাপারে কেন কোনো সতর্কতা দেওয়া হলো না। এমনকি আমাদের এয়ারফোর্সের যতগুলি জাহাজ চট্টগ্রামে ছিল, এয়ারফোর্সের প্লেন, হেলিকপ্টার, সেগুলি ধ্বংস হয়ে যায়। আমাদের নৌবাহিনীর জাহাজগুলি পর্যন্ত ধ্বংস হয়ে যায়। দুর্ভাগ্যের বিষয়, যেদিন এই ঘূর্ণিঝড় হয়, ক্ষতিগ্রস্ত হয়, ওই দিন ভোরবেলা আমাদের নৌবাহিনীর প্রধান থেকে শুরু করে সেনাবাহিনীর প্রধান, বিমান বাহিনীর প্রধান থেকে শুরু করে তারা সকলে তখন গল্ফ খেলছেন। তা জানেনই না যে এত একটা সর্বনাশ হয়ে গেছে। আমরা বিষয়টা পার্লামেন্টে তুলি। তখন একটা কথা আমাদের শুনতে হয়েছিল, সে কথাটা আমরা কোনোদিন ভুলতে পারবো না। খালেদা জিয়া ছিল প্রধানমন্ত্রী, সে উঠে দাঁড়িয়ে বলল, হ্যাঁ ঘূর্ণিঝড় হয়েছে, জলোচ্ছ্বাস হয়েছে, তবে যত মানুষ মরার কথা ছিল তত মানুষ মরে নাই। আমি বিরোধী দলের নেতা, আমি উঠে দাঁড়িয়ে বলেছিলাম, কত মানুষ মরলে আপনার তত মানুষ হবে আপনি কি বলতে পারেন? এ একটা তিক্ত অভিজ্ঞতা আমাদের ছিল। তারা কিছুতেই স্বীকার করবে না যে মানুষ মারা গেছে, অথচ আমরা নিজের চোখে স্বচক্ষে দেখেছি যে কিভাবে লাশ ভেসে বেড়াচ্ছে, নিজেদের চোখে দেখেছি এবং আমরাই ব্যবস্থা নিয়েছি। আমাদের চট্টগ্রামের সকল নেতারা তখন আন্তরিকতার সাথে এগিয়ে এসেছিলেন। আমরা যখন ত্রাণের কাজ করতে যাই, তখন বিএনপি নেতারা আমাদের বাধা দেয়, এমনকি আমি যে গাড়িতে ছিলাম গাড়িটা ধাক্কা দিয়ে পানিতে ফেলে দেওয়ারও চেষ্টা করে। এরকম একটা প্রতিকূল অবস্থা আমাদের মোকাবেলা করতে হয়। যা হোক, জাতিপিতার যে পদক্ষেপ অনুসরণ করেছিলেন এই ঘূর্ণিঝড় মোকাবেলার, তিনি স্বেচ্ছাসেবক বাহিনী করেছিলেন
এই স্বেচ্ছাসেবক তিনি তখনকার রেড ক্রস, পরবর্তী রেড ক্রিসেন্ট, তাদের সহায়তায় প্রায় 45,000 সদস্য নিয়ে তিনি একটি স্বেচ্ছাসেবক দল গঠন করেন, যারা ঘূর্ণিঝড় আসার সাথে সাথে প্রত্যেকটা অঞ্চলে খবর পৌঁছানো এবং মানুষকে উদ্ধার কাজ করত। আমরা যখন 96 সালে সরকারে আসি, সঙ্গে সঙ্গে আমরা এ ব্যাপারে যথাযথ পদক্ষেপ নেই। আমরাও এই স্বেচ্ছাসেবক গঠন করা, তাদের ট্রেনিংয়ের ব্যবস্থা করা, দুর্যোগ মোকাবেলার জন্য প্রয়োজনীয় জিনিস কেনা, যথাযথ ব্যবস্থা আমাদের সাধ্যমতো আমরা করেছিলাম। পাশাপাশি আমাদের সময়ও 97 সালে ঠিক 91 সালের মতনই একটি ঘূর্ণিঝড় আসে। তারপর ওই দিনে আমার স্পেনে যাওয়ার কথা ছিল রাষ্ট্রীয় একটি সফরে, আমি সেটা বাতিল করে দিয়ে আমি থেকে যাই। এবং সেই সাথে সাথে আমাদের যেমন বিমান বাহিনী, নৌবাহিনী থেকে শুরু করে আমাদের যে সমস্ত তাদের জাহাজ বা প্লেন যা ছিল সেগুলি নিরাপদ স্থানে নিয়ে যাওয়া, মানুষকে সতর্ক করা, স্বেচ্ছাসেবক বাহিনীকে সম্পূর্ণ জায়গায় নামিয়ে দেওয়া, প্রচার করা এবং মানুষকে আস্তে আস্তে শেল্টারে নিয়ে আসা খুব কঠিন কাজ ছিল। মানুষ আসতে চায়নি। আমাদের আওয়ামী লীগের নেতাকর্মীরা তারাও মাঠে নেমে পড়ে, সেনাবাহিনীকে আমরা নামাই, সশস্ত্র বাহিনী সেখানে নামে, পুলিশ বাহিনী নামে, সবাই মিলে আমাদের চেষ্টা করে মানুষকে কোনো মতে তাদেরকে বিভিন্ন শেল্টারে নিয়ে আসি আমরা। আল্লাহর রহমতে দুর্যোগে ক্ষতি হয়েছিল, কিন্তু মানুষের সেই রকম কোনো ক্ষতি হয়নি। এটাও আমাদের একটা অভিজ্ঞতা। কিন্তু সেই সাথে সাথে আমরা যেটা করি, এই যে আমাদের অভিজ্ঞতাগুলি বিভিন্ন সময় সেগুলি আমরা নোট করি এবং তারপরে আমরা একটা মানে কি কি করণীয় সেটা আমরা সুনির্দিষ্ট করে সেটা লিপিবদ্ধ করে সেটা আমরা প্রত্যেকটা জায়গায় দিয়ে দিই। এবং এরপর থেকে যখনই যে দুর্যোগ এসেছে আমরা সাথে সাথে মানুষের পাশে দাঁড়িয়েছি। সেই সাথে আরেকটি দুর্যোগের কথা আমি যদি স্মরণ করবো, 88 সালের বন্যা। সেটা খুব দীর্ঘস্থায়ী বন্যা ছিল না, আমি নিজে গ্রামে ছিলাম, কিন্তু সে বন্যাটা খুব ভয়াবহ একটা বন্যা ছিল, প্রচুর মানুষ তখন মারা যায়। আমরা আওয়ামী লীগ সরকার আসার পরে 98 সালে বন্যা হয়। এই বন্যাটা ছিল সবথেকে দীর্ঘস্থায়ী বন্যা, প্রায় 70 দিনের কাছাকাছি বাংলাদেশের 70% এলাকায় পানিতে ডোবাই। ঢাকা শহরে আজকে আমরা যেখানে, যেমন আমি গণভবন এই এলাকায় বসে আছি, বোধহয় এইটুকু কিছু এলাকা বা দিয়ে গুলশান, বাড়িধারা থেকে শুরু করে সমস্ত এলাকা পানির নিচে ছিল। ওই অবস্থায় আমরা একটা বিদেশি অনেক আন্তর্জাতিক সংস্থা যেমন BBC অথবা ওয়ার্ল্ড ব্যাংক বা অন্যান্য সংস্থা সকলে বলেছিল এই বন্যায় 2 কোটি মানুষ মারা যাবে। আমরা বলেছিলাম আল্লাহর রহমতে আমরা একটা মানুষকেও না খেয়ে মরতে দেব না, আমরা সহযোগিতা করব। আমরা হাতে তৈরি করা রুটি, আমি যখন খবর দিই প্রত্যেকটা সেক্টরে সকলে মিলে শুরু করে আমরা হেলিকপ্টার করে করে সে খাবার মানুষের কাছে পৌঁছে দিই, আমরা সুপেয় পানি পৌঁছে দিই, এমনকি স্যালাইন আমাদের ছাত্র মুক্তিযোদ্ধা থেকে শুরু করে সকলে মিলে স্যালাইনের ফর্মুলা দিয়ে দিই, স্বাস্থ্যসম্মতভাবে স্যালাইন তৈরি করা হয়। আমরা পানি বিশুদ্ধকরণ ট্যাবলেটের ব্যবস্থা করি এবং এইভাবে মানুষের ঘরে ঘরে আমরা খাবার পৌঁছাতে শুরু করি। এবং সেই সাথে মানুষকে কীভাবে আমরা নিরাপদ আশ্রয় নিয়ে আসি এবং তার চিকিৎসার ব্যবস্থা করি। সেভাবে আমরা সেই দুর্যোগ মোকাবেলা করেছিলাম। প্রায় 3 মাসের কাছাকাছি সারা বাংলাদেশে 1000 খানিক লোক বিভিন্ন অসুখ বিসুখ নানা ধরনের মারা যায়, কিছু পানিতে ডুবে মারা যায়, কেউ সাপে কাটে মারা যায়, কিন্তু 2 কোটি মানুষ কিন্তু মারা যায়নি, সেটা আমরা রক্ষা করতে পেরেছিলাম। এটাও ছিল আমাদের একটি অভিজ্ঞতা যে আমরা কীভাবে এই বন্যাটা মোকাবেলা করলাম। তারপর থেকে আমাদের পদক্ষেপ নিচ্ছি আমরা, এবং আমরা সেই কীভাবে এই দুর্যোগ মোকাবেলা করছি সেগুলি লিপিবদ্ধ করে আমরা কিন্তু ব্যবস্থা নিই। আজকে আমি বলবো যে সেটা এখন সারা বিশ্বের কাছে একটা গ্রহণযোগ্য ব্যবস্থাপনা, যে এই ব্যবস্থা করলে দুর্যোগ মোকাবেলা করা যায়। তো আমাদের একটা কথা মাথায় রাখতে হবে যে আমাদের দেশে ঘূর্ণিঝড় হবে, জলোচ্ছ্বাস হবে, বন্যা হবে, ভূমিকম্প হবে, অগ্নিকাণ্ড হবে, নদী ভাঙন আছে, খরা আছে, এসব প্রাকৃতিক দুর্যোগ প্রতিনিয়ত আসতে থাকবে। কিন্তু সেইগুলি মোকাবেলা করে আমাদের বাঁচতে হবে। তাহলে সেটা মোকাবেলা করে বাঁচতে হলে আমাদের কী করণীয়, আমাদের সেই কথা চিন্তা করে সবসময় পূর্ব প্রস্তুতিও আমাদের নিতে হবে, এবং আমরা কিন্তু সেটাই করে যাচ্ছি। আমাদের যে কোনো দুর্যোগ মোকাবেলা করার জন্য তেমন কোনো প্রস্তুতি ছিল না বলতে গেলে।
96 সালে যতটুকু আমরা করে গিয়েছিলাম এর পরবর্তীতে আবারও একই অবস্থা হয়ে যায়। যা দ্বিতীয়বার সরকার আসার পর থেকে আমরা এই পর্যন্ত যে পদক্ষেপগুলি নিয়েছি তার ফলে আজকে আমরা যে কোনো দুর্যোগ মোকাবেলায় আজকে সারা বিশ্বে একটা দৃষ্টান্ত স্থাপন করতে সক্ষম হয়েছি। কারণ বাংলাদেশ এত ছোট্ট একটি ভূখণ্ডে এত বিশাল জনসংখ্যা, অনেক দেশের সাথে তুলনা করা যেতে পারে, কিন্তু তুলনা করবার আগে এ কথাটাই সবাইকে মনে রাখা উচিত যে আমাদের সামান্য ছোট্ট একটা ভূখণ্ড, সেটাও আবার বদ্বীপ, এবং এই বদ্বীপের ভিতর থেকে প্রায় 700-র উপর নদী প্রবাহিত, খাল বিল পানি সেখানে প্রতিনিয়ত আছে। আমাদের এখানে আমরা এই যে দুর্যোগ মন্ত্রণালয়ের বইতে দেওয়া আছে প্লাবন ভূমি হচ্ছে 80%, পাহাড়ি অঞ্চল 12% আর সোপান এলাকা মাত্র 8%। এই জায়গায় দুর্যোগ মোকাবেলা করে মানুষকে রক্ষা করা, জানমাল বাঁচানো, তাদের নিরাপদ রাখা এবং তাদের মাঝে সচেতনতা সৃষ্টি করা, এটাই হচ্ছে সবথেকে বড় কাজ। তো আমি এটুকু অন্তত এখন বলতে পারি যে আমরা এ ব্যাপারে যথেষ্ট অভিজ্ঞতা সঞ্চয় করেছি। এবং আজকে যেমন আমাদের 54,000 স্বেচ্ছাসেবক, আমি খুব আনন্দিত যে আজকে আমাদের মহিলা স্বেচ্ছাসেবকরাও যথেষ্ট ভূমিকা রাখছে, কাজ করছে, সেজন্য আমি তাদেরকে অভিনন্দন জানাই যে আমাদের ছেলেরা শুধু মেয়েরাও আজকে একসাথে নেমেছে এবং স্বেচ্ছাসেবকের কাজ তারা করে যাচ্ছেন। আমরা আমাদের দেশে বিভিন্ন শ্রেণীর অনেক অনগ্রসর মানুষ ছিল, যেমন বেদে, হিজড়া সহ সাধারণ মানুষ যাদের আসলে কখনো কোনো ঠিকানাও ছিল না, কোনো স্থায়ী জায়গাও ছিল না, সমাজে তাদের কোনো স্থানও ছিল না, বলতে গেলে তারা অপাঙ্ক্তেয়। আপনারা জানেন যে জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের চা বাগানের চা শ্রমিকরা, তাদেরকে কিন্তু নিয়ে আসা হয়েছিল ব্রিটিশ আমলে চা পাতা তোলার জন্য, কিন্তু তাদের কোনো আবাসস্থানও ছিল না, কোনো ঠিকানাও ছিল না, কোনো দেশও ছিল না। তিনি প্রথম তাদেরকে নাগরিকত্ব দিয়ে যান এবং আমাদের যে সংবিধান তিনি দিয়েছিলেন সেই সংবিধানেও কিন্তু এই অনগ্রসর যারা জনগোষ্ঠী তাদের কল্যাণে কাজ করবার কথা সুনির্দিষ্টভাবে উল্লেখ করা আছে। আর সেই পদাঙ্ক অনুসরণ করেই আমরা এখন বেদে, হিজড়া থেকে শুরু করে সবাইকেই আমরা তাদের একটা ঠিকানা দেওয়া, স্বীকৃতি দেওয়া, সমাজে পুনর্বাসন করা, সে ব্যবস্থা আমরা নিয়েছি। আর সেই সাথে আমরা আমাদের উপকূলীয় অঞ্চলগুলি যেখানে জলোচ্ছ্বাস বা ঘূর্ণিঝড়ে কবলিত, সেখানে ব্যাপক হারে বৃক্ষরোপণ, সবুজ বেষ্টনী তৈরি করা এবং সেই এলাকার মানুষের বসতিগুলি যেন দুর্যোগ সহনীয় হয় সে ব্যবস্থা আমরা নিচ্ছি। পাশাপাশি যাদের গৃহহারা ঘর বাড়ি নেই তাদেরকে আমরা ঘর করে দিচ্ছি এবং সেগুলি দুর্যোগ সহনীয় ঘর আমরা তৈরি করে দিচ্ছি। কিছুক্ষণ আগে আমরা সেটা উদ্বোধনও করলাম। আমাদের বন্যা কবলিত এলাকা, বিভিন্ন সময় বন্যা আসে, বন্যার ভালো আছে মন্দ আছে, কারণ বন্যা যেহেতু এটা বদ্বীপ, কাজে বন্যা আমাদের মাটিকে উর্বর করে, আমাদের যে মাটিটা সারা বছর বৃষ্টিতে ধুয়ে যায় সেটা আবার পুনর্ভরণ করে, আমাদের ভূগর্ভস্থ পানির স্তর ভালো রাখে। কিন্তু বন্যার সাথে সাথে আমাদের বসবাস করতে হবে, কিন্তু বন্যার জন্য ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে বিশেষ দৃষ্টি রাখতে হবে। সেই জন্য আমরা ইতিমধ্যে আপনারা জানেন যে একটা প্ল্যান আমরা নিয়েছি, ডেল্টা প্ল্যান 2100, অর্থাৎ এই 2100 সাল পর্যন্ত এই বদ্বীপটাকে কীভাবে উন্নত করব আমরা সেই পরিকল্পনা নিয়ে তা বাস্তবায়ন শুরু করেছি। আমরা আমাদের সমস্ত নদীগুলিকে ড্রেজিং করে তার নাব্যতা বাড়ানো, গভীরতা বাড়ানো, আমাদের খাল বিল, আমাদের পুকুর বা জলাধার যেগুলি আছে সেগুলি আবার পুনঃখনন করে সেখানে যেন পর্যাপ্ত পরিমাণে পানি থাকতে পারে সেই ব্যবস্থা আমরা নিচ্ছি। নদী খননের সময় আমাদের ক্যাপিটাল ড্রেজিং করতে হবে, পাশাপাশি বন্যার সময় যাতে পানিটা ধারণ করতে পারে সেজন্য একটা সেই জায়গাটাও আমাদের রাখতে হবে নদীর জন্য। কাজে সেইভাবেই আমরা আমাদের এই প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করে দেশের সার্বিক উন্নয়ন করা এবং দেশকে এগিয়ে নিয়ে যাওয়া, সেটাই আমাদের লক্ষ্য। আমরা রাস্তাঘাট আমরা যা কিছু তৈরি করি না কেন, সকলকে আমরা এটাই অনুরোধ করব যে আমাদের জলাধার, আমাদের নদী নালা, খাল বিল এগুলির জন্য বাধাগ্রস্ত না হয় সেদিকে বিশেষভাবে দৃষ্টি দিতে হবে। কারণ আমরা যদি এখন শুধু জমির লোভে আমাদের এই প্লাবনভূমি বা আমাদের নদী নালা, খাল বিল এগুলো আমরা ভরাট করে ফেলি, বন্ধ করে ফেলি আর দালান কোঠা তুলি, জলবদ্ধতাও দেখা দেবে, প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হবে, দেশও ক্ষতিগ্রস্ত হবে।
আমাদের দেশের মানুষকে রক্ষা করার জন্য এবং খাদ্য নিরাপত্তা দেওয়ার জন্য 96 সালে সরকার এসে আমরা গবেষণা শুরু করি, কারণ অতীতে গবেষণার জন্য কোনো অর্থ বরাদ্দ ছিল না। আমি প্রথম বিশেষ বরাদ্দ দেওয়া শুরু করি যাতে করে আমাদের খাদ্য উৎপাদন বৃদ্ধি পায়, যাতে আমাদের দেশীয় খাদ্য যেমন চাল, মাছ, সবজি, তরকারি বা ফলমূল কিভাবে আমরা আমাদের উৎপাদন বাড়াতে পারি। কারণ আমাদের এখন 16 কোটির উপর মানুষ, তাদের খাবার নিরাপত্তাটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ। আমাদের রিসার্চের মাধ্যমে ইতিমধ্যে আমাদের কৃষি বিজ্ঞানীরা বিরাট সাফল্য অর্জন করেছে। সেখানে আমরা খরা সহিষ্ণু ধান উৎপাদন করতে সক্ষম হয়েছি, আমরা লবণাক্ত সহিষ্ণু ধান উৎপাদন করতে সক্ষম হয়েছি, আমরা জলমগ্ন ধান অর্থাৎ এই যে সামান্য বন্যা হলে পানিতে ডুবে থাকলেও সে ধান যেন নষ্ট না হয়, সেটা কতদিন পর্যন্ত পানিতে থাকার পরে আবার সেখানে ধান গাছ গজাতে পারে বা ফসল হতে পারে, সেই দিকেও আমাদের গবেষণা হচ্ছে এবং প্রত্যেকটা গবেষণায় কিন্তু আমাদের সাফল্য আছে এবং এটা গবেষণার মধ্যে দিয়ে আস্তে আস্তে আসবে। লবণাক্ত সহিষ্ণু ধান এখন থেকে আমরা উৎপাদনও শুরু করেছি এবং স্বল্পকালীন সময়ের মধ্যে যদি আমাদের খাদ্য উৎপাদন করা যায়, ধান উৎপাদন হয়, সে ব্যবস্থা আছে। সেই ধানের সাথে সাথে আমরা গম, ভুট্টা, অন্যান্য ডাল বা দানাদার জাতীয় সেগুলি যেমন করছি, আবার তরি তরকারি এখন আপনারা 12 মাস সিম খেতে পারেন, লাউ খেতে পারেন, গাজর খেতে পারেন, সব তরকারি পারেন। কত নাম বলবো আমি, আগে এটা ছিল না। কবে শীতের মৌসুম আসবে একটু সিমের দেখা পাওয়া যাবে বা ফুলকপি দেখা পাওয়া যাবে বা পাতাকপি দেখা পাওয়া যাবে বা শীতের সবজি বলে একটা আলাদা ছিল। এখন কিন্তু আল্লাহর রহমতে 12 মাস আপনারা সব তরকারি পাচ্ছেন। এটাও কিন্তু আমাদের গবেষণার ফসল, আমরা গবেষণার উপরেই গুরুত্ব দিয়েছি। সেইভাবে ফল ফলালিও শুধু নিজেদের দেশ না, বিদেশি ফলও আমরা অনেক কিছু এখন বাংলাদেশে উৎপাদন করতে সক্ষম হচ্ছি। সেই সাথে আমাদের মাছের উৎপাদন, আমরা দেশি মাছগুলি উৎপাদন বৃদ্ধি করবার জন্য গবেষণা করে করে এখন প্রচুর মাছ উৎপাদন হচ্ছে। বিশেষ করে মিঠা পানির মাছ অর্থাৎ নদী নালা খালবিলে যে মাছ হয়, সেই মাছ উৎপাদনে বাংলাদেশ এখন বিশ্বে 2য় স্থান অধিকার করে আছে। আমাদের মূল প্রোটিনটা আসে মাছের থেকে। কাজে আমাদের দেশের মানুষের যাতে সুস্বাস্থ্যের অধিকারী হয় সেদিকেও যেমন আমরা দৃষ্টি দিচ্ছি, পাশাপাশি আমরা এই ব্যাপারেও নজর দিচ্ছি। জাতির পিতার জন্মশতবার্ষিকী আমরা উদযাপন করছি। মুজিব বর্ষ, আমরা করোনা ভাইরাসে আক্রান্ত। এই করোনা ভাইরাসের কারণে যেভাবে আমাদের উৎসবটা করার কথা ছিল আমরা পারিনি, কিন্তু আমরা সিদ্ধান্ত নিয়েছি। আমাদের দলের পক্ষ থেকে প্রায় 1 কোটি বৃক্ষরোপণের নির্দেশ আমি দিয়েছি। আমাদের আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ থেকে শুরু করে সকল সহযোগী সংগঠন মিলে আমি মনে করি এতদিন আমরা 1 কোটির উপরেই গাছ লাগানো সফলতা অর্জন করেছি। সরকারের পক্ষ থেকেও আমরা নিয়েছি বা আমাদের দুর্যোগ এবং আমাদের পরিবেশ মন্ত্রণালয় প্রত্যেকেই কিন্তু এই বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে। আমরা আমাদের উপকূলীয় অঞ্চলগুলি যদি আমরা ম্যানগ্রোভ তৈরি করে, কৃত্রিম উপায়ে ম্যানগ্রোভ তৈরি করা এবং সবুজ বেষ্টনী করে দিতে পারি, তাহলে জলোচ্ছ্বাস থেকে কিন্তু আমাদের দেশ অনেক রক্ষা পাবে। পাশাপাশি আমাদের প্রাকৃতিক ভারসাম্য রক্ষা পাবে এবং সেদিকে লক্ষ্য রেখে কিন্তু আমরা বিভিন্ন পদক্ষেপ নিচ্ছি। সেই সাথে আমি সবাইকে আহ্বান করব যে প্রাকৃতিক দুর্যোগ থেকে মোকাবেলা করার জন্য এবং বাঁচার জন্য ব্যাপক হারে বৃক্ষরোপণ করা এবং সবাইকেই নিজের দায়িত্ব নিয়ে কাজ করবার জন্য আমি আহ্বান জানাই। কোভিড-19 অর্থাৎ করোনা ভাইরাস আরেকটি দুর্যোগ, কারণ আমরা প্রাকৃতিক দুর্যোগ যেমন মোকাবেলা করে আমাদের মনুষ্য সৃষ্ট দুর্যোগও মোকাবেলা করতে হয়। কারণ এর আগে আপনারা দেখেছেন বিএনপি জামাত জোটের সেই অগ্নি সন্ত্রাস, জীবন্ত মানুষগুলো আগুন দিয়ে পুড়িয়ে পুড়িয়ে হত্যা করা হয়েছিল, সেটাও কিন্তু আমরা মোকাবেলা করেছি। পাশাপাশি আমরা যেমন এখন অ্যাসিড নিক্ষেপ সেটাকে আমরা নিয়ন্ত্রণ করতে পেরেছি, সেখানে আমরা আইন সংশোধন করেছিলাম। এখন ধর্ষণ একটা মানে আমি বলবো যে মানুষ হয়তো পশু হয়ে যায়, সেই জন্যই তাদের মধ্যে এই যে পাশবিকতা, তার ফলে আজকে আমাদের মেয়েরা ক্ষতিগ্রস্ত। সেই জন্য আমরা এই আইনটি সংশোধন করে আমরা এখানে ধর্ষণ করলে সেখানে মৃত্যুদণ্ড, যাবজ্জীবনের সাথে মৃত্যুদণ্ড দিয়ে ইতিমধ্যে আমরা ক্যাবিনেটে সেই আইন পাশ করে দিয়েছি এবং যেহেতু পার্লামেন্ট সেশনে নাই আমরা এটা অধ্যাদেশ জারি করে দিচ্ছি। কাজী যে কোনো একটা সমস্যা দেখা দিলে সেটাকে মোকাবেলা করা এবং সেটাকে দূর করা, এটাই আমাদের লক্ষ্য। সেই লক্ষ্য নিয়েই কিন্তু আমরা কাজ করে যাচ্ছি।
যে আমি আমাদের ইতিমধ্যে আমরা যে সাইক্লোন শেল্টারগুলি তৈরি করছি সেগুলি মাল্টিপারপাস প্রত্যেকটা এলাকায়, সেখানে যেমন শুধু সাইক্লোন শেল্টার বানিয়ে বসে থাকবো না, সেখানে স্কুল হতে পারে, অফিস হতে পারে বা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে ব্যবহার হবে। আর যখন সাইক্লোন হবে তখন সেখানে মানুষকে শেল্টার দেওয়া হবে। এবারে যখন আমফান নামে ঘূর্ণিঝড় এলো, আমরা 24 লক্ষ মানুষকে তার ঘর বাড়ি থেকে নিয়ে এসে তাকে আমরা সেখানে শেল্টার দিয়েছি। বোধহয় এত মানুষ কোনো দেশ বোধহয় এভাবে পারবে না, কিন্তু বাংলাদেশ পেয়েছে। আমরা পারি। জাতির পিতার নেতৃত্বে আমরা এই দেশের স্বাধীনতা এনেছি মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করে, কাজে আমরা অবশ্যই সেই বিজয় আমরা অর্জন করতে পারবো। আপনারা জানেন যে 2019 সালের জুলাই মাসে ঢাকায় গ্লোবাল কমিশন অন অ্যাডাপ্টেশন এই সভায় জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন তিনি দুর্যোগ প্রতিরোধে বাংলাদেশের সাফল্যের স্বীকৃতি স্বরূপ বিশ্ব অভিযোজন কেন্দ্র ঢাকা অফিস স্থাপনের ঘোষণা দেন। সেই প্রেক্ষিতে গত মাসে গ্লোবাল অ্যাডাপ্টেশন সেন্টারের কার্যালয় আমরা স্থাপন করেছি। কারণ আমরাই একটা বলবো দৃষ্টান্ত দেখাতে পেরেছি আন্তর্জাতিকভাবে। কাজে সেদিক থেকে আজকে আন্তর্জাতিক শুধু স্বীকৃতি না, বাংলাদেশ পথ দেখাতে পারছে যে কিভাবে এই দুর্যোগ মোকাবেলা করা যায় এবং মানুষকে সাথে নিয়ে কিভাবে করতে হবে সেটাও আমরা করে যাচ্ছি। আর সেই সাথে বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের জন্য যে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিতে যে দেশগুলি, তাদের বাংলাদেশ একটা। কারণ জলবায়ু পরিবর্তনে বিশেষ করে ছোটো ছোটো আইল্যান্ড যেগুলি আছে, দ্বীপাঞ্চল, অনেক দেশ আছে হয়তো যদি মানে একটু সাগরের পানি বেড়ে যায় সেসব দেশগুলি একেবারে মানে বিলুপ্ত হয়ে যাবে। আবার আমাদের উপকূলীয় অঞ্চল, এই অঞ্চলটাও মানে বসতি ক্ষতিগ্রস্ত হবে। তাহলে এই মানুষগুলি যাবে কোথায়, তাদের জায়গা কোথায় হবে? কাজে এগুলো আমাদের মোকাবেলা করার পদক্ষেপ এখন থেকে নিতে হবে এবং আমরা তা নিয়ে যাচ্ছি। কাজে আমরা ইতিমধ্যেই আমাদের দুর্যোগ মোকাবেলার জন্য এমার্জেন্সি অপারেশন সেন্টার প্রতিষ্ঠার কাজও আমরা শুরু করেছি, যাতে যে কোনো দুর্যোগ আসলেই সেখান থেকে আমরা যেন আমাদের কার্যক্রম পরিচালনা করতে পারি, সেই পদক্ষেপ আমরা নিচ্ছি। আমাদের তৃণমূল পর্যায়ে কার্যকর দ্রুততার সঙ্গে সকলের সমন্বয়ে পূর্ব সতর্কীকরণ ও দুর্যোগ সম্পর্কিত তথ্য সকলকে অবহিত করার জন্য জাতীয় দুর্যোগ সমাধান সমন্বয় কেন্দ্র NDRCC স্থাপন করা হয়েছে এবং সচেতনমূলক কর্মসূচির আওতায় ভূমিকম্প, ঘূর্ণিঝড়, অগ্নিকাণ্ড সংক্রান্ত প্রস্তুতিমূলক মহড়া দিয়ে আমাদের যারা ভলান্টিয়ার তাদেরও যেমন মানে ট্রেনিং হবে, পাশাপাশি সকল মানুষকেও কিন্তু এই দুর্যোগ কিভাবে মোকাবেলা করা যেতে পারে সে ব্যাপারেও সচেতনতা সৃষ্টি করতে হবে। সেই ক্ষেত্রে আমি আমাদের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়কে একটু বলবো যে কিভাবে এই দুর্যোগ মোকাবেলা করা যায়, কিভাবে মানুষ নিজেকে সুরক্ষিত রাখতে পারে, এর উপর আমাদের টেলিভিশন, রেডিও, বিশেষ করে রেডিওটা মানুষ বেশি শুনে, রেডিওর মাধ্যমে এটার একটা নিয়মিত প্রচার এবং কিছু কিছু প্রদর্শনী এটা একান্ত দরকার। বিশেষ করে স্কুল থেকেই, বাচ্চাকাল থেকেই আমাদের ছেলে মেয়েদেরকে এই শিক্ষাটা দিতে হবে, শিক্ষা প্রতিষ্ঠানেও এই শিক্ষাটা দিতে হবে। সেই ব্যবস্থাটাও আমরা নিচ্ছি এবং আমাদের তা নিতে হবে। যাক, আমি আর সময় না নিয়ে এটুকু বলবো যে দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ আজকে সারা বিশ্বে একটা দৃষ্টান্ত স্থাপন করেছে। আর আমাদের যে অভিজ্ঞতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাছ থেকে আমরা সেটা পেয়েছিলাম, আর সেই অভিজ্ঞতা কাজে লাগেই আমরা আজকে কাজ করে যাচ্ছি। তো আমি আশা করি যে দুর্যোগ যে কোনো অবস্থা আমরা মোকাবেলা করতে পারবো এবং বাঙালি পারে, বাংলাদেশের মানুষ পারে, এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। আমরা জাতির পিতা আদর্শ নিয়েই চলি, কাজী তিনি আমাদেরকে যে পথ দেখিয়ে গেছেন সেই পথ দেখেই আমরা এই প্রাকৃতিক দুর্যোগ থেকে বাংলাদেশের মানুষকে মুক্ত করব। আজকে খুব দুঃখ লাগছে আমার যে আমি আপনাদের মাঝে থাকতে পারলাম না। আমাদের বরগুনার এক বোন যে বক্তৃতা দিলেন, আমি কিন্তু বরগুনার সংসদ সদস্যও ছিলাম, নির্বাচিত হয়েছিলাম। কাজে বরগুনা কিন্তু আমার নিজের জায়গা। তাছাড়া গাইবান্ধায় আমি প্রতি বন্যায় যখন আমি বিরোধী দলেও ছিলাম তখন আমি যেতাম। ওই এলাকার মানুষ যেমন দরিদ্র ছিল তেমনি খুব কষ্টের মধ্যে ছিল। ঠিক এভাবে আমাদের বিভিন্ন এক একটা এলাকায় এক এক ধরনের দুর্যোগ আছে, কিন্তু সেইগুলি থেকে আমাদের ওই সকল অঞ্চলের মানুষকে কীভাবে মুক্তি দেওয়া যায়, কিভাবে তারা ভালোভাবে বাঁচতে পারে, আমরা কিন্তু সেই ব্যবস্থা নিচ্ছি এবং আমাদের উন্নয়নটা সমগ্র বাংলাদেশব্যাপী।
এই দক্ষিণ অঞ্চল অবহেলিত, বিভিন্ন এলাকায় অবহেলিত, সব এলাকায় কিন্তু এখন উন্নয়নের ছোঁয়া লাগছে। আর জাতির পিতার জন্ম শতবার্ষিকীতে এটা আমাদের সিদ্ধান্ত যে একটি মানুষও ভূমিহীন থাকবে না, গৃহহীন থাকবে না। আমরা জানি যে এবার বন্যাটা খুব ব্যাপকভাবে আমাদের নদী ভাঙন সৃষ্টি করেছে। এই নদী ভাঙনের কারণে বহু মানুষ গৃহহারা হয়ে গেছে, কিন্তু এটা আমাদের নির্দেশ রয়েছে যে যারা গৃহহারা প্রত্যেককে ঘর তৈরি করে দিতে হবে। যাদের ভিটামাটি নাই, চলে গেছে, তাদের জমি কিনে ঘর তৈরি আমরা করে দেব। কারণ একটা মানুষও বাংলাদেশে গৃহহারা থাকবে না। মুজিব বর্ষের অন্য অনুষ্ঠান আমরা করতে পারলাম না, কিন্তু মানুষের সেবা করা, মানুষের পাশে দাঁড়ানো, মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, চিকিৎসা সেবার জন্য যেমন আমরা কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে 30 প্রকার বিনামূল্যে ওষুধ দিয়ে যাচ্ছি। আমরা ডিজিটাল বাংলাদেশ করেছি। আজকে ডিজিটাল বাংলাদেশ করেছি বলে আছে আপনাদের সঙ্গে অন্তত সেই দূরে বসেও আপনাদের দেখতে পাচ্ছি, কথা শুনতে পাচ্ছি। এবারে সারা বাংলাদেশে এখন সেই ডিজিটাল বাংলাদেশ এবং এই ঘূর্ণিঝড় বা জলোচ্ছ্বাস বা যে কোনো আবহাওয়া পূর্বাভাস সরাসরি মানুষ পাচ্ছে। মোবাইল ফোন এক সময় কারো হাতে ছিল না, 96 সালে সেটা আমরা উন্মুক্ত করে দিই, একবারে প্রত্যেকের হাতে হাতে মোবাইল ফোন। আমরা ডিজিটাল সেন্টার সারা বাংলাদেশে তৈরি করে দিয়েছি, সেখান থেকে মানুষ সেবা নিতে পারছেন। অর্থাৎ আমরা স্যাটেলাইট বঙ্গবন্ধু 1 উৎক্ষেপণ করেছি, দ্বিতীয়টাও আমরা করব। ঠিক এভাবে দুর্যোগের পূর্বাভাস থেকে শুরু করে তাদেরকে সুরক্ষিত করার সব রকমের পদক্ষেপ কিন্তু আওয়ামী লীগ সরকার নিয়েছে এবং এটা আমাদের অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে সকলে এটা অনুসরণ করে যাবেন। একথা বলে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। এবং আজকের এই অনুষ্ঠানের আয়োজক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং সকল দুর্যোগ ব্যবস্থা কর্মী, আমাদের স্বেচ্ছাসেবক বৃন্দ এবং মানবিক সহায়তা সংগঠন এবং অন্যান্য সহযোগী ব্যক্তি ও প্রতিষ্ঠান এবং আন্তর্জাতিক সংস্থা সকলকে আমার আন্তরিক ধন্যবাদ জানিয়ে এবং দীর্ঘ সময় ধরে আমার বক্তব্য শোনার জন্য আবারও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সম্মানিত সুধী, এরই সাথে শেষ হচ্ছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস 2020 উপলক্ষে আয়োজিত আজকের অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি।